রাঘবপুর গ্রামে বাস করত সুরেশ। রসগোল্লা আর সন্দেশের দোকান ছিল সুরেশের। গ্রামের সবাই সুরেশের দোকানে মিষ্টি খেতে খুবই পছন্দ করত। বিশেষ করে তার রসগোল্লার কদর ছিল সবার কাছে। দূর দূরান্ত থেকেও মানুষ আসতো সুরেশের মিষ্টি খেতে। একদিন কমল নামে এক ব্যক্তি এলো সুরেশের দোকানের সামনে। এই গ্রামে সে নতুন এসেছে। দাদা, আমাকে একটু রসগোল্লা দিন তো। আপনারে তো আগে কোনোদিন দেখি নাই। আপনি কি রাঘবপুরে নতুন আইছেননি? হ্যাঁ দাদা, আমি এই গ্রামে নতুন এসেছি। আপনার দোকানের মিষ্টির খুব সুনাম শুনেছি চারিদিকে, তাই একবার চেখে দেখতে এলাম। আচ্ছা ঠিক আছে, আপনি বহেন, আমি রসগোল্লা আর সন্দেশ লইয়া আহি। বাহ, মিষ্টিটা খেতে তো দারুণ হয়েছে। তবে এরকম রসগোল্লা আর সন্দেশ তো আমিও বানাতে পারি। হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। সুরেশের দোকানের পাশেই আমিও একটা মিষ্টির দোকান খুলব, রসগোল্লা আর সন্দেশ বিক্রি করব। মনে তো হচ্ছে ভালোই বিক্রয় হবে। কয়েকদিনের মধ্যেই সুরেশের দোকানের সামনে একটি মিষ্টির দোকান খুলল কমল। দোকানে বসে কমল খদ্দেরকে ডাকতে লাগলো। আসুন বাবু, আসুন, তাজা মিষ্টি খেয়ে যান। গরম গরম রসগোল্লা, নরম সন্দেশ, তাড়াতাড়ি আসুন। বাজারের মানুষেরা কমলের ডাক শুনল, কিন্তু কমলের দোকানে কোনো লোকই এলো না। সে হতাশ হয়ে বসে রইল। সারাদিন ধরে এত ডাকাডাকি করলাম, কিন্তু কেউই তো আসছে না। এভাবে চললে কি আর হবে? তবে মাথায় একটা বুদ্ধি এসেছে। এখনই না, দুই একদিন পরে চেষ্টা করব, মনে তো হয় কাজ করবে। এভাবেই দুদিন চলে যায়। এই কয়দিনে কমলের তেমন বিক্রি হয় না, খদ্দেররাও বেশি আসে না। এই দেখে সুরেশের মন একটু শান্তি পেল। আমি তো ভাবছিলাম যে কমলের লাইগা আমার দোকানের বেচা কিনা কমে যাইব, কিন্তু আমার দোকান পুরা না হওয়ায় এখনো ঠিকঠাকই চলতেছে। কমল যখন দেখলো তার বিক্রি একেবারেই ভালো হচ্ছে না, তখন তার সেই বুদ্ধিটার কথা মনে পড়ল। তাহলে এখন থেকে সেই বুদ্ধিটা ব্যবহার করতে হবে। এরপর কমল তার দোকানের নাম বদলে লিখল কমলের বিখ্যাত রসগোল্লা, আর জোরে জোরে খদ্দেরকে ডাকতে লাগলো। আসুন বাবু, আসুন, কমলের বিখ্যাত রসগোল্লা খেয়ে যান। দামেও কম, স্বাদেও অতুলনীয়, শরীরের পক্ষেও ভালো। আসুন আসুন। এই শুনে একটি লোক কমলের দোকানে গেল এবং বলল, আরে ও কমলদা, তোমার রসগোল্লা কত করে দিচ্ছ? মাত্র 5 টাকা পিস। আচ্ছা, তাহলে 10টা দাও তো দেখি। আপনি বসুন, আমি দিচ্ছি। এই বুদ্ধিটা কমলের কাজে লাগলো। যাক, তাহলে এই বুদ্ধিটা কাজে লাগলো। এইদিকে সুরেশ মাথায় হাত দিয়ে তার দোকানে বসে আছে। এখন আমি কি করুম, কই যামু আমি? সব খদ্দেরগুলা কমলের দোকানে চলে যাইতাছে, অহন আমার ব্যবসা কেমনে চলবো? এমন সময় সুরেশের ছোট ভাই নবীন আসে সুরেশের দোকানে। কি গো সুরেশ দাদা, দোকানে বসে একা একা কি বিড়বিড় করছো? কি আর কমু ভাই নবীন, দুঃখের কথা। সব খদ্দেররা কমলের দোকানে চলে যাইতাছে রসগোল্লা খাইতে। আমি সকাল থেকে বইয়া আছি, কোনো খদ্দেরই আইতাছে না। চিন্তা করো না দাদা, আমাদের দোকানেও খদ্দের আসবে। আমি তাহলে এখন আসি। ঠিক আছে ভাই নবীন, আমি দোকান বন্ধ কইরা বাড়ির দিকে যামু। বুঝলা সুমিত্রা, ওই কমলের মিষ্টির দোকানের লাইগা আমার দোকানে খদ্দের নাই বললেই চলে। তুমি খালি পরিশ্রম করতে থাকো, বিধাতা যা লিখেছেন তাই তো হবে, ভাগ্যে যা লেখা আছে সেটাই তো হবে। বাবা, তুমি ভরসা রাখো, একদিন আমাদের দোকানে অনেক বিক্রি হবে। তুমি দেখো বাবা। তুই ঠিকই কইছস রে মা,
তোর কথাই যেন সত্যি হয়। এভাবেই 2-1 মাস কেটে যায়। এখনো সুরেশের দোকানে তেমন একটা বেচা কিনা হয় না। সব লোক এখনো কমলেরই রসগোল্লা পছন্দ করে। একদিন যখন সুরেশ গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে দেখল কমল একটি গাছের পাশে কি যেন বিড়বিড় করছে। সুরেশ এই বিড়বিড় শুনে আড়াল থেকে কান পেতে শুনতে লাগলো। এই গন্ধের শিশিটার জন্যই আমার ব্যবসা এত ভালো চলছে। এই বিশেষ মিশ্রণটা মিষ্টিতে মেশালে মানুষ একবার খেলে বারবার খেতে চায়, নেশার মতো লেগে যায়। না, এখন যাই, শিশিটা দোকানে রেখে দিই, না হলে কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। এই বলে কমল দোকানের দিকে চলে যায়। ও, এই লাইগা সব মানুষ কমলের মিষ্টি খায়, এটাই তার আসল রহস্য। এই খবরটা তো জমিদার মশাইরে জানাইতে হইব। না, তাড়াতাড়ি আমি আর নবীন গিয়া জমিদার মশাইরে কথাটা কইয়া আহি। জমিদার মশাইকে কথাটা বলার জন্য সুরেশ নবীনের বাড়ির দিকে যায় এবং সেখানে গিয়ে বলে, কিরে নবীন, বাড়িতে আসস? তোর লগে কিছু জরুরি কথা আছে। বলো সুরেশ দাদা, কি হয়েছে? ওই কমল মিষ্টির মধ্যে নেশার মতো একটা বিশেষ মিশ্রণ মেশায়। আমি বাজার থেকে আসনের সময় নিজের কানে শুনলাম। তাহলে দাদা কি ভাবছো? ভাবতাছি এই ব্যাপারটা জমিদার মশাইয়ের কানে পৌঁছাই দিয়া আহি। তা যা বলেছ, জমিদার মশাই ছাড়া আমাদের আর কোনো গতি নেই। তাহলে চল জমিদারের বাড়িতে। এই গ্রামের জমিদার ছিলেন খুবই ন্যায়পরায়ণ এবং সৎ মানুষ। গ্রামের সবাই তাকে খুবই সম্মান করত। এইদিকে সুরেশ নবীনের সাথে জমিদারের বাড়ির সামনে পৌঁছে যায়। কিরে সুরেশ, তোরা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? এই যে জমিদার মশাই, ওই কমল আছে না, এই কমল তার দোকানের মিষ্টির মধ্যে একটা বিশেষ নেশার মিশ্রণ মেশায়। এইতে অনেক মানুষের শরীর খারাপ হইতাছে, এর কিছু একটা ব্যবস্থা করেন। হ্যাঁ জমিদার মশাই, আমারও কয়েকদিন আগে সন্দেহ হয়েছিল। আমিও একদিন ওর দোকানে রসগোল্লা খেয়েছিলাম। তারপর 2-3 দিন আমার রোজ কমলের দোকানের মিষ্টি খেতে ইচ্ছে করত। পেটে গন্ডগোল হওয়ার পরে আমি আর খাইনি। ও, এখন বুঝলাম। ঠিক আছে, কাল সকালে আমি হরিপদকে নিয়ে কমলের দোকানে যাব। তোরাও সকাল সকাল কমলের দোকানের সামনে চলে আসিস। ঠিক আছে জমিদার মশাই, আপনার কথা মতো কাল সকাল সকাল পৌঁছাই যামু। ঠিক আছে জমিদার বাবু, তাহলে আমরা এবার আসি। ঠিক আছে, সাবধানে যাস। সেদিন রাতে সুরেশ আর সুমিত্রা বসেছিল। বুঝলা সুমিত্রা, জমিদার মশাইরে তো কইলাম, দেহি কাল কি হয়। তা জমিদার মশাই কি বললেন? কইলেন কাইল কমলের দোকানের সামনে আইতে, কাইল নাকি সব ফয়সালা হইব। ঠিক আছে, এখন রাত হয়েছে, এখন ঘুমাও, কালকে সকালে আবার যেতে হবে। পরের দিন সকালে কমলের দোকানের সামনে সবাই চলে আসে। জমিদার বাবুও এইমাত্র এসে পৌঁছেছেন। কিরে কমল, তুই নাকি তোর মিষ্টির মধ্যে নেশার মিষ্টি মিশাস? না না, আমি কোনো মিশ্রণ মিশাই না তো। ওই সুরেশ আপনাকে মিথ্যে বলছে। তাই নাকি? তাহলে তোর রান্নাঘরে ওই শিশির মধ্যে কি আছে? কোনটা? না না, আমার দোকানে কোনো মিশ্রণ নেই। কমল মিছা কথা কইতাছে। যদি বিশ্বাস না হয় তাহলে কমলের রান্নাঘরে গিয়া দেখেন জমিদার মশাই, আছে কি নাই। তাহলে তাই হোক। এই বলে সবাই কমলের রান্নাঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি রান্নাঘরে একটা ছোট শিশি লুকিয়ে রাখা আছে। কিরে কমল, তুই তো মিথ্যে কথা বললি। আর তুই তো ভালোভাবে জানিস যে আমার মিথ্যে কথা একদমও সহ্য হয় না। কমলের শাস্তি হলো গোটা গ্রামকে কমল একা 3 দিন বিনামূল্যে মিষ্টি খাবে। আর এই শিশি কখন আর ব্যবহার করবি না, এটাই তোর শাস্তি। এখন থেকে কমল আর কখনো মিষ্টিতে কোনো মিশ্রণ মেশায় না।
আর সুরেশের ব্যবসা আবার আগের মতো হয়ে গেল। বরং আগের চেয়েও বেশি খদ্দের আসতে লাগলো সুরেশের দোকানে, কারণ সবাই জেনে গিয়েছিল যে সুরেশ সৎ মানুষ, তার মিষ্টিতে কোনো ভেজাল নেই। আর রিয়ার কথাও সত্যি হলো, তাদের দোকানে আবারও হাসি ফিরে এলো।